Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যর ধরন। আমরা মোটামুটি যে ভাষাগুলো মোটামুটি জানি বা শুনি পরিচিত সেটা হচ্ছে বাংলা, হিন্দি এবং ইংরেজি। এই বাংলা, হিন্দি এবং ইংরেজিতে এই ভাষা ব্যবহারকারী লোকজনেরা তারা তাদের সমস্ত বিষয়কে অভিব্যক্তি বা মনের ভাবকে প্রকাশ করে পাঁচ রকমভাবে। তো সেই পাঁচ রকমগুলো কি কি? সেই পাঁচ রকমগুলো হচ্ছে, সবার প্রথমে বলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি বা বর্ণনা। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমরা সব থেকে বেশি বলি। সারাদিনে যদি আমরা লক্ষ্য করি নিজেকে এবং বাকি সবাইকে, তাই দেখব মানুষ বেশি কথা বলে, বেশি বর্ণনা দেয়। এবং যেহেতু এর প্রচলন বেশি, তাই জন্য গ্রামারের সব বইয়ে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকেই রাখা হয়। তারপরে যেটা আছে, যখন আমাদের বকবক করা শেষ হয়, বর্ণনা দেওয়া শেষ হয়, বক্তব্য রাখা শেষ হয়, অর্থাৎ আমাদের যখন আর কিছু বলার থাকে না, তখন আমাদের কথা থেমে যায়। তখন আবার কথা বলতে গেলে দরকার হয় তথ্য জ্ঞানের, এবং এই জ্ঞান লাভ করার বিষয় কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে প্রশ্নের উপর। যখন আমরা কিছু জানতে চাই তখন আমরা প্রশ্ন করব। তো তারপর আমাদের শুরু হয় প্রশ্ন করা, অর্থাৎ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। তো ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আরেক ধরনের হয় যেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা একটু অন্য ধরনের হয়। এই সেন্টেন্সে কোনো বিষয় উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, অনুরোধ করা, এই সমস্ত কিছু বা প্রস্তাব দেওয়া, এই সমস্ত অর্থকে বোঝানো হয়। আরেকটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আরেকটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ অপ্ট মানে ইচ্ছে, যে বাক্যের মাধ্যমে ইচ্ছে বোঝানো হয়। এই বাক্যটা একটা অদ্ভুত ধরনের, আমি শেষে বলবো। আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ এক্সক্লেম অর্থাৎ ইন্টারজেকশনকে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে শুধু আবেগকে প্রাধান্য দেওয়া হয়। সেন্টেন্সের গঠনকে প্রাধান্য দেওয়া হয় তুলনামূলক কম, কিন্তু সর্বপ্রথম আবেগকে প্রাধান্য দেওয়া হয়। তো এই পাঁচ ধরনের সেন্টেন্স, তো তার মধ্যে বেসিক যে তিনটে সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। তো আজকে কয়েকটা উদাহরণের মাধ্যমে এবং একটি ছকের মাধ্যমে আমি এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। এই ছকটা একটু ভালো করে দেখুন। আমি নাম্বার করেছি 1, 2, 3। এখানে দুটো ছক আছে, এই 1 নম্বর ছক আর এই 2 নম্বর ছক। 1 নম্বর ছকে আমি এক নম্বর দিয়েছি, তার নিচে লিখছি ইম্পারেটিভ। 2 নম্বর দিয়েছি অ্যাসার্টিভ, 3 নম্বর দিয়েছি ইন্টারোগেটিভ। প্রথমে বলবো এই 1 নম্বরটা দেখো তোমরা 2 নম্বর আর 3 নম্বরের দিকে চোখ দেবে না, শুধুমাত্র 1 নম্বরের দিকে দেখো। 1 নম্বর কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, ইম্পারেটিভের মাধ্যমে মূলত বলা হয় উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, অনুরোধ করা, প্রস্তাব দেওয়া। এই ধরনের বাক্যগুলো জেনারেলি বসে থাকে। এমন কোনো ছক নেই বা এমন কোনো গোল্ডেন রুলস নেই যার মাধ্যমে কোনো একটা বিষয়কে সম্পূর্ণভাবে তুলে ধরা যায়। তবে হ্যাঁ, এই ছকের মাধ্যমে আমি বেশ কিছুটা বিষয়কে আয়ত্ত করেছি এবং সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কি জেনারেলি হয়, এখানে সাবজেক্ট সবসময় সেকেন্ড পারসন হয়, অর্থাৎ আমার সামনে যে বসে আছে, আমার সামনে বসে আছে তোমরা। তাহলে তোমরা যাদের সঙ্গে আমি চোখে চোখ মিলে কথা বলছি, যে আমার সামনে আছে তাকে সেকেন্ড পারসন বলবো এবং সে সবসময় আমার সামনে থাকবে। সে একজন হলে তুমি আর অনেক হলে তোমরা। তো এই তোমরা বা তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড পারসনকে বলা হবে।
ফার্স্ট পার্সন মানে আমি সেকেন্ড পার্সনকে বলবো, থার্ড পার্সনের এখানে কোনো কারবার নেই। তো এই কথাটা আমরা দুভাবে বলতে পারি, কখনো সেকেন্ড পার্সনকে তার নাম্বার, তার যে সেকেন্ড পার্সন অর্থাৎ ইউকে আমরা কখনো উল্লেখ করি বা কখনো উল্লেখ করি না। তবে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে তখন আমরা ইউকে উল্লেখ করি না। উল্লেখ করি না মানে এই নয় যে সে নেই, সে আছে। আন্ডারস্টুড মানে বুঝি যে আছে, আন্ডারস্টুড মানে আমি বুঝেছি আছে, কিন্তু বসাচ্ছি না। সাবজেক্ট ছাড়া ভার্ব হয় না, আর ভার্ব ছাড়া সাবজেক্ট হয় না ইংরেজির ক্ষেত্রে। সুতরাং যদি ভার্ব হয়, যদি কাজ থাকে, সেই কাজের কর্তা কেউ না কেউ আছে। তাকে লেখেনি মানে এই নয় যে সে নেই, সে আছে কিন্তু তাকে লিখি না, প্রয়োজন হয় না। বাংলার ক্ষেত্রেও আমি বলি বাড়ি যাও, মানে তুমি বাড়ি যাও বা তোমরা বাড়ি যাও, যার দিকে আমি চোখ রেখে তাকিয়ে কথা বললাম তাদেরকে বললাম। তো সে সে হচ্ছে সেকেন্ড পার্সন। তো এই বাড়ি যাও বললাম আর তুমি বাড়ি যাও একই বিষয়। তো সেই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে না, এখানে কোনো রকম সাবজেক্ট বসাচ্ছি না। সাবজেক্ট অবশ্যই আছে এবং সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ তুমি এবং তোমরা। তো সেটা বসালাম না, তাহলে কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে এই একটা সেন্টেন্সের মাধ্যমে আমি বিষয়গুলোকে দেখিয়ে দিচ্ছি। গো হোম, বাড়ি যাও। বাড়ি যাও মানে হচ্ছে এটা একটা আদেশ দিয়েছে, বাড়ি যাও। ইম্পারেটিভের পর কি আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি না, এখানে এস ভি ও স্ট্রাকচার। অবজেক্ট থাকলে ও বসবে, অ্যাডভার্বিয়ালস থাকলে অ্যাডভার্বিয়ালস বসবে, কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বসবে। যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি কিছু না থাকে তাও শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব অর্থাৎ মিনিমাম প্রেডিকেট বসবে। আবার একাধিক থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়। তো এখানে এসভিও, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব আছে। তাহলে ইউ গো হোম, ইউ গো হোম। এবার দু নম্বরটা, 2 আর 1 কে দেখতে বলছি একসঙ্গে। 2 আর 1 যেমন যেমন দেখতে বলছি লক্ষ্য করছি তেমন তেমন দেখো, চোখে সবটা পড়লেও শুধু লক্ষ্য করো এই দুটোতে। প্রথমটা বললাম ইম্পারেটিভের জন্য শুধুমাত্র 1 নম্বর, শুধুমাত্র 1 নম্বরটা দেখতে বললাম। এবার বলছি 2 নম্বরটা দেখে কি আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের সাবজেক্ট আর প্রেডিকেট হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এরকম একটা স্ট্রাকচারে হয়। তাহলে ইউ গো হোম, এখানে কি হচ্ছে ইউ গো হোম, তুমি বাড়ি যাও। এটা কোনো আদেশ দিয়ে বলছি না, মানে গো হোম আর ইউ গো হোম সেম হয়। তো এটা বুঝবো কি করে না, এটা হচ্ছে ভলিউম বা ভয়েসের তফাতে বুঝবো। যদি বলি ইউ গো হোম, এই যদি এরকম বলি তুমি বাড়ি যাও, অর্থাৎ এখানে আদেশ বলা হলো বা উপদেশ বলা হলো। কিন্তু যদি আমি একটু তোমার বাড়ি যাওয়ার কথাটাকে বর্ণনা করি, আমি বাড়ি যাই, সে বাড়ি যায়, তুমিও বাড়ি যাও বা তুমি বাড়ি যাও, স্কুল থেকে তুমি কোথায় যাও, স্কুল থেকে তুমি বাড়ি যাও, অর্থাৎ এই ধরনের একটা সাধারণ বর্ণনা দিচ্ছে, যেটা আমার ভয়েসে বোঝা যাচ্ছে বা ভলিউমে বোঝা যাচ্ছে যে এটা খুব সাধারণ কথা বলছি, বর্ণনা দিচ্ছি, কাউকে আমি কোনো আদেশ দিচ্ছি না। তো এটা সেই সেন্সে বলা আছে ইউ গো হোম, মানে তুমি বাড়ি যাও। যেমন আই গো হোম, আমি বাড়ি যাই, হি গোজ হোম, সে বাড়ি যায়, সেরকম ইউ গো হোম। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখতে পাচ্ছি। তাহলে এটা এটা সাবজেক্ট, এটা ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই এখানে অ্যাডভার্বিয়ালস বসলো গো হোম। এবার 3 নাম্বারটা বলছি, প্রশ্ন দু ধরনের হয়। একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নে আমাদের ডাউট থাকে, সেই ডাউট ক্লিয়ার করা অর্থাৎ কনফার্মেশনের জন্য বলা হয়। আর একটা বলছে যেখানে কোনো ডাউট নাই, অর্থাৎ একদম ভ্যাকেন্ট, আমার কোনো তথ্য জানা নেই, আমি সম্পূর্ণ ইগনোরেন্ট অর্থাৎ অজানা, এবং আমি সেখানে জানতে চাইছি ফ্রেশ নতুনভাবে। তো সেই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় WH কোশ্চেন, বাংলায় বলা হয় ক প্রশ্ন। যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হুইচ, হুম, হুজ, এই সমস্ত। এবং এগুলোকে বাংলায় বলা হয় ক প্রশ্ন, কে, কি, কবে, কখন, কোথায়, কেন, কার, এরকম বিষয়গুলো আসে। তো প্রশ্ন দু রকম। প্রথম প্রশ্ন হচ্ছে যেমন ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, অর্থাৎ আমি এখানে ডাউট ক্লিয়ার করছি তুমি বাড়ি যাও কি যাও না, অর্থাৎ বাড়িতে প্রত্যেকেই থাকে এবং প্রত্যেকেই বাড়ি যায়। তো সেই জন্য বলছি তুমি কি বাড়ি যাও, তো তুমি কি বাড়ি যাও, তাহলে এখানে কি এবার দেখো ইন্টারোগেটিভ দুটো পার্ট করা আছে। তাহলে ডু ইউ গো হোম, তাহলে ইউ গো হোম ইম্পারেটিভ, তার সঙ্গে ইউ লাগিয়ে দিলাম, অ্যাসার্টিভ হলো। এছাড়া বোঝার চেষ্টা করো যেভাবে আমি বুঝাচ্ছি। আবার আমি বললাম কি ডু ইউ গো হোম, এবং তার আগে যদি আমি একটা অক্সিলারি ভার্ব লাগিয়ে দিলাম ডু ভার্ব, তাহলে হচ্ছে ডু ইউ গো হোম।
এখানে এই ধরনের সেন্টেন্সে যখনই অ্যাকশন ভার্ব থাকবে তখন তার অক্সিলারি ভার্ব অবশ্যই ডু হবে। তো ডু ইউ গো হোম, অর্থাৎ এখানে কনফার্মেশন জানতে চাইছি, তুমি বাড়ি যাও কি যাও না? ডু ইউ গো হোম, তুমি বাড়ি যাও। আচ্ছা, এবার আমি জানতে চাইছি এমন একটা প্রশ্ন যে তার আমার কোনো তথ্য নেই, জানা নেই, যেটা আমি কনফার্মেশন চাইছি না, অর্থাৎ তোমার বাড়ি যাওয়ার সময়টা আমি জানি না। যখন জানি না কোনো বিষয় তখন আমি প্রশ্ন করব WH দিয়ে। আর যখন কোনো বিষয় জানা আছে কিন্তু আমি ডাউটের মধ্যে পড়ে আছি, যা অর্থাৎ যেমন আর ইউ রাজা, অর্থাৎ তুমি কি রাজা, অর্থাৎ সেটাকে আমাকে রাজা রাজা মনে হচ্ছে কিন্তু তবুও ডাউট হচ্ছে, কনফার্মেশন নেই, তাই এটাকে ক্লিয়ার করার জন্য বললাম তুমি কি রাজা, মানে রাজার মতো মনে হচ্ছে, আর ইউ রাজা। তো ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও। এটা এক ধরনের প্রশ্ন। এবার আমি সে বাড়ি যায় কি যায় না জানার পর এবার জানতে চাই সে কখন বাড়ি যায়, যে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তখন বলবো হোয়েন ডু ইউ গো হোম। তাহলে এইবার ইন্টারোগেটিভে এই WH বসে দিলাম। তাহলে প্যাটার্নটা ভালো করে দেখো, প্রথমে বসে WH, যখন আমি WH কোশ্চেন বসাচ্ছি, যদি WH কে বাদ দিই তাহলে বলছি ডু। আর যদি মনে করে দুটোই বসাবো তাহলে হোয়েন ডু ইউ গো হোম। তাহলে ইম্পারেটিভও হয়ে যাচ্ছে, আবার অ্যাসার্টিভও হয়ে যাচ্ছে, আবার ইন্টারোগেটিভ কনফার্মেশন কোশ্চেন হয়ে যাচ্ছে, আবার ইন্টারোগেটিভ WH কোশ্চেনও হয়ে যাচ্ছে। কোন ভার্বের ক্ষেত্রে? ডু ভার্বের ক্ষেত্রে বা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার করেছি। তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বোঝানোর জন্যই আমি এটা ভেবেচিন্তে বের করেছি। তো কোন ধরনের ভাষাতে কি অর্থ বোঝানো হয় সেটা বোঝানোর জন্য কিছু পাংচুয়েশন ব্যবহার করা হয়। যদি আমি এটাকে ইম্পারেটিভ ব্যবহার করি তাহলে বসবে হচ্ছে ফুল স্টপ, যদি আমি অ্যাসার্টিভ ব্যবহার করি তাহলেও বসবে ফুল স্টপ, যদি আমি কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ ব্যবহার করি তাহলে বসবে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন, যেটা তাই জন্য আমি এখানে অপশান দুটো করে রেখেছি কোন সেন্টেন্সে কি বসবে। তো পাংচুয়েশন দেখো আমরা অনেক সময় বুঝে নিতে পারি যে এখানে বিষয়টা কি আসে, কিভাবে কথা বলা হয়েছে। এটা ইন্ট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্ব করছি। ইট, খাও, এটাকে ইম্পারেটিভ বলেছি খাও। যেমন বলি গো, রান, যাও, দৌড়াও, সেরকম বললাম খাও। সিট ডাউন, স্ট্যান্ড আপ। এ ধরনের যে একটা মিনিমাম একটা ভার্বের সেন্টেন্স বলা হয়, মিনিমাম সেন্টেন্স এগুলোকে বলা হয় সেই ধরনের, অর্থাৎ ছোট সেন্টেন্সের মধ্যে পড়া হয় ইট। তো এই ধরনের সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে বসছে, অর্থাৎ কে ইট, যার দিকে আমি তাকেই বলছি আমার সামনে, অর্থাৎ সেকেন্ড পারসন, তুমি খাও বা তোমরা খাও, ইট, খাও। তাহলে এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার তার সঙ্গে যদি আমি সাবজেক্ট জোগাড় করলাম আই ইট, এটা ইনকমপ্লিট যদিও, বা আমি খাই, কি খাই, কোনো প্রশ্নের উত্তর দিয়েছে ডু ইউ ইট, ইয়েস আই ইট, আই ইট, কিন্তু আই ইট সামথিং, তো আমি কি খাই। যদি খাদ্যবস্তু না থাকে তাহলে খাওয়া হবে না, তাহলে খাদ্যবস্তুর নামটা এখানে দেওয়াটা জরুরি, কারণ ট্রানজিটিভ ভার্ব মানেই হচ্ছে যার অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বে আমাকে অবজেক্ট বসাতে হবে তবে এটা কমপ্লিট হবে। তাহলে আই ইট সামথিং, আই ইট বানানা, তাহলে আই হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। 2 নম্বরটা মিলে দেখো, ঠিক আগের মতো যেমন বললাম সেমন করে দেখো, আই ইট, এটা হয়ে গেল এইটা আর এটা, অর্থাৎ ইম্পারেটিভের আগে আমি অ্যাসার্টিভ যখন সাবজেক্ট বসিয়ে দিলাম তখন টোটালটা হয়ে গেল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এই অ্যাসার্টিভের আগে যখন আমি ডু ভার্ব বসিয়ে দিলাম তখন হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ দু ধরনের হয়। তাহলে ডু আই ইট, আমি প্রশ্ন করছি আমি কি খাই, অর্থাৎ আমি খাই কি খাই না এই কথাটা আমি ডাউট ক্লিয়ার করছি, তাই এটা ডাউট ক্লিয়ারিং কেউ কোশ্চেন হয়ে গেল বা কনফার্মেশন। এইবার আমি খাদ্যবস্তু কি খাচ্ছি সেটা আমি জানতে চাইছি, অর্থাৎ যার ধারণা নেই, হোয়াট ডু আই ইট, আমি কি খাই, আমি কি খাই। সুতরাং এখানে WH কোশ্চেন দিয়ে বসলো। তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটে প্যাটার্ন আমি করতে পারছি, একটা শুধু ভার্ব বসাচ্ছি, একটা সাবজেক্ট বসাচ্ছি, যদি আবার ডু ভার্বের আলাদা প্রশ্ন হচ্ছে, আবার WH কোশ্চেন করো, সবটা মিলে এক ধরনের WH কোশ্চেন হচ্ছে। বি ভার্বের ক্ষেত্রে একটু সমস্যা হয়, বি ভার্বের ক্ষেত্রে এতগুলো ভেরিয়েশন আসে না, তাই বি ভার্বটা যাদেরকে সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয়, am, is, was, shall be, will be, এগুলো আছে খুব ছোট সংখ্যায় এদের পরিবার। তো সেখানে সেভাবে বি ভার্বকে আমরা এই ইম্পারেটিভে আনতে পারি না, এখানে শুধুমাত্র বর্ণনা দেওয়া হয়, যেমন হচ্ছে আই অ্যাম, ইউ আর, এক্ষেত্রে ইম্পারেটিভ আনবো কি করে। কিন্তু করা যায় কখন কখন, যখন কাউকে আমরা সতর্ক করি বা সাবধান করি বা অ্যাডভাইস করি, কেমন বললাম সাবধানে থেকো,
বি কেয়ারফুল, সতর্ক থেকো, বি অ্যালার্ট, বি এ ম্যান, অর্থাৎ একজন মানুষ হও, মানুষের মানে অর্থাৎ বি এ ম্যান অর্থাৎ ম্যানলি অ্যাটিটিউড থাকতে হবে। তো এই ধরনের কথাগুলো আমরা যখন বলি, অর্থাৎ এটা এক ধরনের বলা হচ্ছে যে অ্যাডভাইস বা প্রস্তাব এই সেন্সে আছে, অর্থাৎ ইম্পারেটিভ ক্যাটাগরি সেন্টেন্সেই পড়ছে। ইউবি অর্থাৎ ইউ এর সঙ্গে বি, জেনারেলি আমরা ইউ এর সঙ্গে বি বসাই না, বিশেষ করে এটা আমরা সাবজাংটিভ মুডের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে ইচ্ছে, কল্পনা, অর্থাৎ সাবজেক্ট কি ইচ্ছে করছে, সাবজেক্ট কি বলছে, কোন ইচ্ছে প্রকাশ করছে সেটা। যেমন কাউকে বললাম বি দেয়ার অ্যাট ওয়ান্স, সেখানে থেকো সেই মুহূর্তে, বি দেয়ার অ্যাট দ্যাট টাইম, বি দেয়ার অ্যাট দ্য সেরেমনি। তাহলে আমার ইচ্ছা সে থাকুক, আমি আমার ইচ্ছাকে প্রকাশ করছি। আমার ইচ্ছা মানে যে এই নয় যে পাথরের লেখা সবাই পালন করবে। তো যেহেতু এটা ইচ্ছে প্রকাশ করছে, এটা বাস্তবের সঙ্গে জড়িত নয়, বাস্তবিক নয়। আর ইংরেজিতে বাস্তবটাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র 12টা টেন্স আছে, আর তার বাইরে যারা আছে সেগুলো অবাস্তব, যা ঘটেনি, সেগুলো হচ্ছে মাইন্ডের, শুধুমাত্র মনের জগৎ। একটা বাস্তব জগতের জন্য 12টা টেন্স, আর বাকি যত ধরনের সেন্টেন্স হয়, যত ধরনের স্ট্রাকচার হয়, সব মানসিক জগৎ, মনের জগৎ, ভাবনার জগৎ, চিন্তার জগৎ। আর ভাবনা চিন্তার মধ্যে পড়ে হচ্ছে ইচ্ছা, এই সমস্ত কিছু পড়ে। তো বি কেয়ারফুল, তাহলে এখানে ইউ বি কেয়ারফুল আমরা জেনারেলি বলি না, কারণ ইউ এর সঙ্গে বি, অড সেন্টেন্স। হ্যাঁ, তবে এটা বলতে পারি এখানে ভার্বকে চেঞ্জ করে, শুড আই বি কেয়ারফুল, আমার কি কেয়ারফুল হওয়া উচিত, হোয়েন শুড আই বি কেয়ারফুল, এভাবে করতে পারি। কিন্তু এভাবে করলে আমি যে জিনিসটা যেভাবে দেখাতে চাইছি সেটা হতো না, তাই জন্য আমি বি কেয়ারফুলকে এখানে রেখেছি। করা যায় যেভাবে বললাম, কিন্তু এটা সেই প্যাটার্নের নয় যেভাবে আমি দেখাতে চাইছি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে গো হোম ইউ বসালে অ্যাসার্টিভ হয়ে গেল, ডু বসালে ইন্টারোগেটিভ হয়ে গেল, হোয়েন বসালে পরে আবার এটাও ডব্লিউএইচ কোশ্চেন ইন্টারোগেটিভ হয়ে গেল। তো সুতরাং বি ভার্বের এখানে ব্যবহার নেই বললেই চলে, বা হয়তো খুবই সীমিত এই ধরনের ইনস্ট্রাকশনগুলোতেই দেখা যাচ্ছে। হ্যাভ ভার্বের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি হচ্ছে, যেমন হচ্ছে হ্যাভ এ সিট। আমরা যখন কাউকে কোনো প্রস্তাব দিই তখন কি বলি, হ্যাভ এ সিট, অর্থাৎ টেক এ সিট, বসো, অর্থাৎ এই ধরনের, অর্থাৎ আমি আমার ইচ্ছে বা প্রস্তাব দিচ্ছি তাকে, বা হসপিটালিটি ইউজ করছি, মানে আতিথেয়তা খাতিরে বলছি বসো। তাহলে এই যে বসো বলছি, গো হোম এই ধরনের বলা, অর্থাৎ কে বসবে, ইউ, সামনের জনকে বলবো, যার দিকে চোখে চোখ রেখে বলছি। আর এই ধরনের সামনের জনকে রেখে কথা বলার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো বি হ্যাভ এ সিট বা বি সিটেড, এই ধরনের কথাগুলো বলি। হ্যাভ এ সিট অর্থাৎ বসো, তার আগে যদি আমি ইউ লাগিয়ে দিই, ইউ হ্যাভ এ সিট, মানে আলাদা হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ এ সিট অর্থাৎ তোমার একটা জায়গা আছে, বসার জায়গা আছে, এই মানে আলাদা হয়ে গেল, কিন্তু করা যাচ্ছে। সাবজেক্ট বসাচ্ছি, যখন এসভিও স্ট্রাকচার আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল, অর্থাৎ এটা কার স্ট্রাকচার, এসভিও স্ট্রাকচার, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের। আর ইম্পারেটিভে ভি ও বা ভি কমপ্লিমেন্ট বা ভি অ্যাডভার্বিয়াল যা থাকবে, অর্থাৎ ওখানে সাবজেক্টটা আছে কিন্তু সাবজেক্টকে বসাবো না, তাই আমি সাবজেক্ট এস ভিও বললাম না, এখানে ভি বললাম। তার আগে যে আমি ডু লাগিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, কোয়েশ্চেন হয়ে গেল। যেমন ডু ইউ হ্যাভ এ সিট, তোমার কি একটা বসার জায়গা আছে, এটা দেখো অর্থ আলাদা হয়ে গেল। ডু বসা হতো, এটা ইন্টারোগেটিভ কোশ্চেন হয়ে গেল। অর্থ যাই হোক না কেন আমি ইন্টারোগেটিভ কোশ্চেন করে দেখিয়ে দিলাম যে কিভাবে এগুলো এক একটা জিনিসে আসার কারণে এদের এক একটা ফরমেশন চেঞ্জ হচ্ছে। আবার বললাম ওয়্যার ডু হ্যাভ এ সিট, তোমার কোথায় জায়গা আছে, অর্থাৎ কোথায় বসার জায়গা আছে, আমি স্থান জানতে চাইছি। তাহলে এইভাবে এক একটা বিষয় তৈরি করে আমি কিন্তু সেন্টেন্সের যে কাইন্ডস, ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, সাবজেক্ট বসালে অ্যাসার্টিভ হয়ে গেল, ডু ভার্ব বসালে পরে ইন্টারোগেটিভ হয়ে গেল, আবার তাদের আগে ডব্লিউএইচ বসালে পরেও এটা ইন্টারোগেটিভ, ডব্লিউএইচ ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, আমি আবার বলে দেবো। 2 নম্বরটা কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স এইভাবে আমি পড়েছি। এক্সক্লেম অর্থাৎ এটা ইন্টারজেকশন থেকে এসছে, এর কথা মানে হচ্ছে মনের যত আবেগ প্রকাশ করা। এখানে ভাষা
এবং তার থেকে গুরুত্বপূর্ণ আবেগ। তাই জন্য এখানে সেন্টেন্সের স্ট্রাকচারকে গুরুত্ব না দিয়ে আবেগকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই ভাষাতে, এই বাক্যতে। এই বাক্যগুলো সম্পূর্ণ অসম্পূর্ণ বাক্যতে আমরা বলি বা লিখি, সব ক্ষেত্রে বলবো না 100% কভার করা যায় এরকম কোনো গোল্ডেন রুল নেই। এক্সক্লেমেটরি মানে হচ্ছে এখানে আবেগ, এই ধরনের অর্থকে বোঝানো হয়। অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থেকে আরো কিছু যোগ করলে এক্সক্লেমেটরি হয়ে যাচ্ছে। অ্যাসার্টিভ কি হচ্ছে? ইউ আর, তুমি হও। ইনকমপ্লিট যেমন আই অ্যাম, ইউ আর, আমরা এভাবে পড়ি, হি ইজ, দে আর, সেরকমভাবে ইউ আর, তুমি হও। খুব লিমিটেড প্রশ্ন। ইনকমপ্লিট হচ্ছে কারণ এখানে কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট না থাকলে এটা ইনকমপ্লিট, কিন্তু তবুও বলতে পারি প্রসঙ্গক্রমে ইউ আর। আই অ্যাম যেমন বলি আমি হই, তুমি হও, এইটুকু। অর্থাৎ সাবজেক্ট আছে আর ভার্ব আছে, এসভিও ফর্মে আছে, অর্থাৎ অ্যাসার্টিভ। তুমি হও, আমি হই, সে হয়, রাজা হয়, পৃথিবী হয়, তারা হয়, ঠিক আছে, এভাবে বলা যায়। তাহলে ইউ আর, তাহলে এটার জন্য অ্যাসার্টিভ ফুল স্টপ বসলো। এবার তাদের আগে যদি আমি এই ছকটা দেখো, এক্সক্লেমেটরি লিখেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স জেনারেলি অনেক ধরনের হয়, তার মধ্যে সব থেকে জনপ্রিয় বা অধিকতর ব্যবহার করা হয় যেখানে আমরা WH ওয়ার্ড ব্যবহার করি। তবে হ্যাঁ, WH ওয়ার্ড বসলেই যে সবসময় কোয়েশ্চেন হবে একদমই নয়, কারণ কোয়েশ্চেন হবে কি হবে না আমার এই আবেগটা চিহ্ন হচ্ছে পাংচুয়েশন। যদি কোয়েশ্চেন মার্ক বসে যায় তাহলে কোয়েশ্চেন হবে। এরও ব্যতিক্রম আছে ক্ষেত্র বিশেষে, যে এক ধরনের অর্থ প্রকাশ করছে, আরেক ধরনের পাংচুয়েশন বসছে আছে, সেগুলোও দেখতে পাবো পরবর্তীকালে। কিন্তু আপাতত এখানে যেটা বলছি, প্রাথমিক বেসিক ধারণা দেওয়ার জন্য বিষয়টাকে আমি এনেছি যে ইউ আর বয় বলতে পারি, কিন্তু এখানে ওইটুকু দরকার নেই, শুধুমাত্র ইউ আর, সাবজেক্ট আর ভার্ব আছে। সাবজেক্ট আর ভার্ব অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বেসিক ফর্মুলা। আর যেটা বললাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় হাফ সেন্টেন্স বলা হয়, হাফ সেন্টেন্স বললাম বটে, কিন্তু এটা হাফ সেন্টেন্সও নয়। অর্থাৎ সেন্টেন্সে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, আর সাবজেক্ট আর ভার্ব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই দুটোকেই বাদ দেওয়া হয়, এদের রিপ্রেজেন্টেটিভকে নেওয়া হয়, কিন্তু ডিরেক্ট সাবজেক্টকে নেওয়া হয় না অনেক ক্ষেত্রেই, কিছু ক্ষেত্রে হতে পারে। যেমন হচ্ছে হোয়াট এ ম্যান, এই হোয়াট এ ম্যান কথাটার মাধ্যমে কি আছে? কিছু নাই। কি মানুষ, আমরা বাংলাতেও ঠিক একই রকম ভাবে একটা ছোট্ট সংকেত, একটা ছোট্ট বিষয়কে তুলে ধরি যার মধ্যে না থাকে সাবজেক্ট, না থাকে প্রেডিকেট। প্রেডিকেটের পরবর্তী অংশ এখানে থাকে, কিন্তু তবুও এই ধরনের সেন্টেন্স চলে। কারণ কি? যেখানে আবেগ থাকে সেখানে শব্দ বা ভাষার গুরুত্ব কমে যায়। কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা অত্যন্ত হাইফাই ল্যাঙ্গুয়েজ, এখানে লম্বা চওড়া বাক্য যে কাজ করতে পারে, এখানে একটা ছোট্ট শব্দ, আবেগপূর্ণ শব্দ সেটা প্রকাশ করতে পারে। তাই এখানে আমি স্ট্রাকচার দেখতে যাব না, এখানে আমি ভাব দেখব, অর্থাৎ আবেগ দেখব। হোয়াট এ ম্যান, কি মানুষ, এই কথাটার মাধ্যমে আমি আমার আবেগ প্রকাশ করছি। কি মানুষ রে তুমি বাবা, অর্থাৎ ইউ আর, তুমি হও। কি মানুষ তুমি হও, তাহলে তুমি হও, অর্থাৎ ইউ সাবজেক্ট আর ভার্ব। এখানে সাবজেক্ট আর ভার্বকে গুরুত্বই দেওয়া হয় না, খুব রেয়ার কেসে আমরা দেখতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র এই হোয়াট এ ম্যান এই স্ট্রাকচারটাই আমরা দেখতে পারি। হোয়াট এ ম্যান ইউ আর, কি মানুষ তুমি, অর্থাৎ ইউ আর এ স্ট্রেঞ্জ ম্যান। এটাকে যদি বর্ণনা করি তাহলে এরকম হচ্ছে ইউ আর এ স্ট্রেঞ্জ ম্যান, তুমি এক অদ্ভুত মানুষ। আর যেখানে অদ্ভুত মানেই হচ্ছে আবেগ প্রকাশ করবো, কি মানুষ রে বাবা। তাহলে এই ধরনের কথা বলার জন্য আমরা এইভাবে বলতে পারি। অ্যাসার্টিভ হচ্ছে ইউ আর, যেটা উচ্চতাকে এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমরা অনেক সময় বলি না, কিন্তু কিছু ক্ষেত্রে বলে থাকি। এবং হোয়াট এ ম্যান, কি মানুষ, এটুকুর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমি আবেগ প্রকাশ করছি এই হোয়াটের মাধ্যমে। অর্থাৎ এটাকে একটা আবেগের একটা পরিমাণকে বোঝানো হচ্ছে। আর এটা কি হাউ দিয়ে করা যায়। দ্য স্নেক ইজ, দ্য স্নেক ইজ, সাপটা হয়। আচ্ছা, এক্সক্লেমেটরি সাইনটা কি? যদি এটা অ্যাসার্টিভ হয় তাহলে ফুল স্টপ বসবে, আর এক্সক্লেমেটরি বললে এইটা বসবে, এই ব্যাট আর বল। দ্য স্নেক ইজ, সাপটা হয়, সাপটা হয়।
আমি হয়, তুমি হও, গাছ হয়, কুকুর হয়, বিড়াল হয়, সেরকম সাপটা হয়। এবার এক্সক্লেমেটরি কিওয়ার্ড আছে হাউ বিগ। হাউ বিগ, কি বড়। সাপটাকে অবশ্যই দেখে বা যে যাকে বলছে এটা তাকে অবশ্যই দেখে বলতে হবে কি বড় সাপ। তাহলে হাউ বিগ দ্য স্নেক ইজ। তাহলে এইভাবে যদি আমি তার আগে হাউ বিগ দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল টোটালটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এইটুকু বলি, কিন্তু গোটাটাই আমরা লিখতে পারি। হাউ বিগ দ্য স্নেক ইজ, হাউ ফুল আই অ্যাম, আমি কি বোকা, বা হাউ ইন্টেলিজেন্ট ইউ আর, তুমি কি বুদ্ধিমান। তো এভাবেও আমি বলি। তো আমার আবেগকে প্রকাশ করার জন্য এই দুটো WH-কে খুব ব্যবহার করা হয়, একটা হোয়াট, একটা হাউ। হোয়াটের পর এ বসবে যদি সেটা কাউন্টেবল নাউন বসে, তারপরে হোয়াট এ ম্যান, ম্যান কাউন্টেবল নাউন। আবার যদি আনকাউন্টেবল নাউন বসানো হয়, অর্থাৎ যে নাউনকে গোনা যায় না, সেক্ষেত্রে কোনো রকম আর্টিকেল এ বসবে না। যেমন হোয়াট ননসেন্স, তাহলে কি বোকামো, মূর্খামো। তাহলে মূর্খামো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা গোনা যায় না, তা আমি হোয়াট এ ননসেন্স বলতে পারবো না। হোয়াট এ ননসেন্স বয় বলতে পারবো, কারণ বয়কে বোঝানো হচ্ছে, বয়কে গোনা যায়, কিন্তু ননসেন্সকে গুনতে পারবো না। যেটা লাস্ট পড়ে থাকলো সেটা হচ্ছে, যেটা বলেছিলাম পরে বলবো, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপ মানে ইচ্ছে। এটা একটা অদ্ভুত সেন্টেন্স বানানো হয়েছে, ব্যবহার কম থাকে কিন্তু অদ্ভুত সেন্টেন্স। অর্থাৎ বডি এক ধরনের দিয়েছে, এক্সপ্রেশন এক ধরনের দিয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এরকম যে একটা অদ্ভুতের চেহারা, এখানেই বোঝা যাচ্ছে যে এটা স্বাভাবিক সেন্টেন্স নয়। যেমন যদি কুকুরের মতো কোনো দেখতে প্রাণী হয় আর তার আচরণ যদি বিড়ালের মতো হয়, তাহলে আমি তাকে কি বলবো? কুবিড়াল না বিড়াকু, যেমন করে বলা হয় ব্র্যাঞ্জো হলিউডের, অর্থাৎ ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, এরকম করে একটা যে হাইব্রিড নাম দেওয়া হয়, মিক্সড নাম দেওয়া হয়। তো সেরকম কি আমি বিড়াকু না কুবিরা এরকম করে বলতে পারি, কিন্তু বলা যায় কি? বলা যায় না। তো এই ধরনের সেন্টেন্সগুলো স্ট্রাকচারটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার, কিন্তু সাইন কি বসাবো? সাইন বসাবো হচ্ছে ফুল স্টপ। তা যেটা বললাম, ফিগার এক ধরনের হবে, বৈশিষ্ট্য এক ধরনের হবে। এতক্ষণ পর্যন্ত ইন্টারোগেটিভ গিয়ে দেখেছি লাস্টে কোশ্চেন মার্ক বসছে। ইন্টারোগেটিভ কীভাবে করা যায়? হয় প্রথমে ভার্ব বসাও অথবা WH কোশ্চেন বসাও। তো এখানে দেখতে পাচ্ছি যে WH কোশ্চেন স্ট্রাকচার, WH নেই এখানে, একটা অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, জেনারেলি মে দিয়েই বলা হয়, কিন্তু ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে ওটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে হয়, কিন্তু ফুল স্টপ বসছে, অর্থাৎ প্রশ্ন করা বোঝাচ্ছে না। তাহলে এটা এমন এক ধরনের ভার্ব যেটার বাস্তবিকতা নেই, বাস্তবে কাজ হয়নি। অর্থাৎ একটা কথা বলা হয় না যে শুকনো কথায় চিড়ে ভিজে না, এইটাও তাই, শুকনো কথায় চিড়ে ভেজে না এই বাক্যটা। যেমন এখানে শুধুমাত্র ইচ্ছে, শুভেচ্ছা বা খারাপ ইচ্ছা, এই ধরনের, অর্থাৎ মনের যে ইচ্ছে সেইগুলো প্রকাশ করা হয়। এর কোনো ভ্যালুয়েশন আছে? আমি কাউরি ইনভাইট অ্যাটেন্ড করলাম, আমাকে খুব আদর যত্ন করে খাওয়ালো দাওয়ালো, বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট, এবার সেক্ষেত্রে কি আমরা কোনো না কোনো গিফট তাকে দেওয়া হয়, এবং হয়তো কেউ কেউ প্রত্যাশাও করে। এবার সেক্ষেত্রে আমি খাওয়া দাওয়া করে চরম আতিথেয়তা গ্রহণ করার পর আমি তাই বললাম গড ব্লেস ইউ। তাহলে গড ব্লেস ইউ অনেকে বলে, আমিও বলি। তো এই কথাটা বলা মানে কি? আমি সমস্ত কিছু তার কাছ থেকে আতিথেয়তা গ্রহণ করলাম, খাওয়া দাওয়া, দাওয়ান খাবার দাবার খাওয়ার পর খেয়ে দিয়ে বলে দিলাম গড ব্লেস ইউ, অর্থাৎ শুকনো কথায় চিড়ে ভেজে যাবে। তো এরকম যদি প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা নিমন্ত্রিত প্রার্থী তারা যদি এরকম করে খায় আর সবাই বলে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক, তাহলে প্রত্যেকে কি করলো? শুকনো কথায় চিড়ে ভিজিয়ে চলে গেল, অর্থাৎ কোনো কিছু গিফট টিফট না দিয়ে চলে গেল, শুধু খাওয়া দাওয়া করে। তো এটাও তাই,
যে কোনো অকেশন, খুব লিমিটেড অকেশন থাকে যখন আমরা কারোর কাছে শুভ আকাঙ্ক্ষা পেয়ে থাকি, শুভেচ্ছা পেয়ে থাকি। তো এই ধরনের কথাগুলো, তো এই ধরনের কথাগুলো কি হয়, প্রথমে জেনারেলি কি বসে, মেয়ে বসে। মেয়ে, মেয়ের পর কি বসবে, সাবজেক্ট বসে। মেয়ে সাবজেক্ট। তারপর বসবে ভার্ব। তারপর বসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা বোঝালে অ্যাডজেক্টিভ বুঝবে, অ্যাডভার্ব বোঝালে অ্যাডভার্ব বুঝবে। কারণ ভার্বের পর অ্যাডজেক্টিভও বসে, সরি অ্যাডভার্বও বসে। তো এই ধরনের, অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, আবার ভার্ব আছে, তাহলে এটা কার স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, আবার এখানে ভার্ব, তাহলে এটা দেখতে পাচ্ছি কার স্ট্রাকচার, ইন্টারোগেটিভের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম হয়, ইন্টারোগেটিভের জন্য ইন্টারোগেটিভ সাইন বসে, কিন্তু এখানে কোনো রকম ইন্টারোগেটিভ সাইন বসছে না, এখানে ফুল স্টপ বসছে। তাহলে এই যে ভার্ব বসলো, সাবজেক্ট বসলো, আবার ভার্ব বসলো। অ্যাডজেক্টিভ। নাউন থাকলে নাউন বসবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, যা থাকবে থাকবে, বসে যাবে। তাহলে মে ইউ, যেমন এক্সাম্পল কি হচ্ছে, সব থেকে যে কথাটা আমরা বলে থাকি, মে, শুকনো কথায় চিড়ে ভেজানো যাকে বলা হয়, মে গড মে গড ব্লেস ইউ, ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এখানে অবজেক্ট আছে, অবজেক্ট বসে গেল, অর্থাৎ নাউন বসে গেল। তো মে গড ব্লেস ইউ, আমরা বলতে পারি যখন কোনো দোকানে যাই, চারজন মিলে খাওয়া দাওয়া করছি, একজন খেয়ে চলে গেল, তাকে কাউন্টারে দাঁড় করাবে, আপনার এত টাকা বিল হয়েছে, আমার এত টাকা বিল হয়েছে, ঠিক আছে, আমার কাছে বললাম আমি নেই, আমার বন্ধুরা খাচ্ছে, আমি দেখে দিলাম, ওই যে ওই টেবিলে আছে, ওই টেবিলে আছে, ও দিয়ে দেবে, ও হাত দেখালো, হ্যাঁ আমি দিয়ে দেবো। অর্থাৎ আমি পরিষেবা পাওয়ার পর আমি সেই পরিষেবার মূল্য কাকে প্রদান করতে বললাম, আমার সহপাঠী যারা ছিল বা আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বললাম, তারা হাত দেখে দিল। অর্থাৎ এখানে আমি দায় বর্তিয়ে দিলাম এবং সে আমাকে ছেড়েও দিল। তো এইরকম ভাবে যদি আমি কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খেলাম, খাওয়ার পর আমাকে যখন বিল চাইলো, আমি বললাম মে গড ব্লেস ইউ, ছেড়ে দেবে আমাকে? অর্থাৎ শুকনো কথায় কি চিড়ে ভিজবে, এখানে আমাকে পেমেন্ট করতে হবে, বিলের পেমেন্ট না করলে আমাকে ছাড়বে না। তো এরকম হচ্ছে মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমায় আশীর্বাদ করুক। তাহলে ভগবান, খুব বিতর্কিত বিষয়টা, তো প্রত্যেকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেকে অবিশ্বাসও করে একই রকমভাবে, একই দিনে। তো মে গড ব্লেস ইউ, তাহলে হচ্ছে যেন মনে হচ্ছে যে ভগবান, আমি বলা মাত্রই ভগবান আমার টক করে তাকে একটা আশীর্বাদ করে দেবে, এরকম ডাইরেক্ট কানেকশন আছে। এরকম তো আর হয় না। তো বিষয়টা এরকম হয় না, আমরা সৌজন্যবোধের সঙ্গে বিষয়টাকে অ্যাকসেপ্ট করি, কিন্তু বাস্তবে এরকম ব্যাপার যে আমি সমস্ত কিছু পরিষেবা নেব, তারপর বলবো মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তুমি আশীর্বাদ করো, ভগবান তুমি আশীর্বাদ করো। এরকম তো আর হয় না। তো তাই জন্য এই কথাটা মাথা মুন্ডে এরকমই বোঝা যাচ্ছে যে না বাস্তব না অবাস্তব মাঝামাঝি জায়গায় ফেসে আছে। তাই জন্য এর স্ট্রাকচারটা ওরকম ইন্টারোগেটিভ স্ট্রাকচার, কিন্তু অ্যাসার্টিভ পাংচুয়েশন বসেছে। যেটা হওয়ার কারণ হচ্ছে এই ধরনের সেন্টেন্স, কারণ এখানে যতগুলো কথা বলবো সব বাস্তব নয়, সব আমার মনের ইচ্ছে প্রকাশ করব, অর্থাৎ মনের ভেতরে, এটা আমার মনন জগৎ, অর্থাৎ মনের ভেতরকার বিষয়গুলো বলছি। যেমন মে ইউ বি হ্যাপি, বা কাউকে যখন বার্থডে উইশ করি, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। তো এই কথাগুলো বলা মাত্রই কি আমার কথা একদম পুরো পাথরে লেখা, যা বলবো তাই হয়ে যাবে, কাল্পনিক সিনেমার মতন? তা তো আর হয় না।
তা হবেও না। অর্থাৎ বাস্তবের সঙ্গে কোনো মিল নাই, এগুলো অবাস্তব, কাল্পনিক, মনের ইচ্ছে। তাই জন্য মনের ইচ্ছে আমরা বাক্য সেগুলোই বলবো যেগুলো বাস্তব, যেগুলো সত্যি সেগুলোকেই বলি, এবং সত্যি জিনিসকে প্রকাশ করার জন্য 12টা টেন্স আছে। আর তারপরে যত ইচ্ছে বিচ্ছে যা আছে, যত কিছু সমস্ত কিছু হয়েছে তার বাইরে, যে স্ট্রাকচারগুলো আমরা অলরেডি করে ফেলেছি, হয়তো কিছু বাকি আছে। যেমন মডাল ভার্ব এক্ষেত্রে যেমন হচ্ছে ব্যবহার করা হয়। মডাল কি? মডাল তো সব মনের ইচ্ছেকেই প্রকাশ করা হয়, তাই জন্য মডালের কোনো ভার্বের জায়গা নেই। ফিউচার টেন্স টোটালি মডেল, কারণ ভবিষ্যৎ বলে তো কিছু হয়নি, তাই ভবিষ্যতে কাজই হয়নি। যে যখন কাজই হয়নি তখন বাক্য কিসের? সেই জন্য ভবিষ্যৎ সময়টা সবসময় মডেলে ইউজ করি আমরা। কিন্তু বর্তমান ঘটে, এর একটা প্রমাণ আছে, অতীত ঘটেছে তারও প্রমাণ আছে, তাই জন্য ওটা বাস্তব। বাস্তবের জন্য ভার্ব হয়, ডু হয় বাস্তব, ডিড হয় বাস্তব। কিন্তু ফিউচার টেন্সের জন্য কিছু আছে, ডু, ডিড, ডুডুম। ডুডুম বলে কোনো ভার্ব হয় না। তাহলে ফিউচার টেন্স করবো কী করে? তাই জন্য ওই প্রেজেন্ট টেন্সের সঙ্গে ডু বসাই, আর ডু এর আগে শ্যাল বা উইল। এই শ্যাল আর উইলে কি মানে? কোনো মানে নেই, শুধুমাত্র বাংলায় ম্যাচ করলে বলি বে বা বো, আর কোনো মানে নেই। তো এই হচ্ছে মডাল ভার্ব মে মানে হচ্ছে উইশ, ইচ্ছে প্রকাশ করছি। তাহলে মে গড ব্লেস ইউ, আমরা মেকে কখনো উজ্জ্বল রাখি গড ব্লেস ইউ বলি। অর্থাৎ গড ব্লেস ইউ মানে আমি, গড আমার আন্ডারে আছে, আমি বললাম গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে আশীর্বাদ করবে। অর্থাৎ ভগবানের সঙ্গে আমার কথা বলা আছে, তোমাকে আশীর্বাদ করে দেবে, অর্থাৎ এই ধরনের কথা বলা। তো এই, আশা করি বিষয়টা আজকে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।